সামরিক হাসপাতালে হামলা, কাবুলের ঘটনা এটি। এছাড়াও বিভিন্ন জনবহুল স্থানে হামলা দেশের বাইরে জঙ্গি আক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ নিয়ে বিস্তর আলোচনাও হচ্ছে দেশে বিদেশে। বাংলাদেশেও জঙ্গি আক্রমণ হয়েছে। সবশেষ ঘটনাটি কুমিল্লায়, সেটিও পত্রিকার খবর অনুযায়ী সবাই আপনারা জানেন। এবং পুলিশের প্রধান আইজিপি একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ জঙ্গি থাবার থেকে মুক্ত নয়। তিনি বলছেন যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করা জরুরি, একটি আঞ্চলিক সমন্বিত উদ্যোগ জরুরি। জঙ্গি নির্মূলে তাহলে কি করা, এই হলো আজকে আমাদের গণতন্ত্রের বিষয়। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24। আমার সঙ্গে আছেন আমাদের আমন্ত্রিত তিনজন অতিথি। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমার পাশেই রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব আব্দুর রশিদ, তিনি নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। তারপর রয়েছেন ডক্টর আমেনা মহসিন, তিনি আন্তর্জাতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী জনাব ডক্টর তারেক শামসুর রহমান, এবং তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। পর্দায় একটি নাম্বার দেখানো হচ্ছে, সেখানে ফোন করে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন আমাদের কাছে রাখতে পারেন। আমি প্রথমেই আলোচনা শুরু করছি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব আব্দুর রশিদ, আপনাকে দিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমে যে হামলার খবরগুলো আসে, সেখানে জনবহুল জায়গা তো একটি আছেই, এবং খবরগুলো কিছুদিন পর পর একটি বড় হামলার খবর আসে। কেন, এর কি ব্যাখ্যা? এখানে ব্যাখ্যা ওইভাবে আমি দেখব না। আমি দেখব যে জঙ্গি সংগঠনগুলো যারা বিশ্বব্যাপী তৎপর আছে, তাদেরকে তো আমরা দেখছি, চিনি। যেমন ইসলামিক স্টেট এই মুহূর্তে সবচেয়ে বেশি তৎপর, আল কায়দা আছে, এরপরে তাদের যে অনেক তাদের অ্যাফিলিয়েটস আছে, আর বোকো হারাম আছে, আল শাবাব আছে, আর তাদের আবার সমর্থক কিছু জঙ্গি গোষ্ঠী, যেগুলো যেমন আমরা বাংলাদেশে কিছু দেখি, গ্রুপস আছে যারা তাদের যে ধারণা আছে, তাদের যে ইসলামিক জিহাদি মতবাদ আছে, সেটির প্রতি তাদের একটা সমর্থন আছে এবং ওই পথে তারা হাঁটতে চায়। তো অনেক ক্ষেত্রে তাদের সরাসরি যোগাযোগ স্থাপিত না হলেও তারা, যেটাকে আমরা বলি যেমন কর্পোরেট ল্যাঙ্গুয়েজে যেমন বলা যায় যে আপনি লাইসেন্স প্রাপ্ত হচ্ছেন তাদের, তো সেই লাইসেন্স তারা পাওয়ার চেষ্টা করে, কিন্তু লাইসেন্স অনেক ক্ষেত্রে পায় না। এবং লাইসেন্স পেতে গেলে তাদের যে সক্ষমতা আছে, বড় ধরনের আক্রমণের সক্ষমতা, এইগুলো আরও অনেক বিষয় আছে, সেগুলো নিয়ে তারা তখন তাদের অ্যাফিলিয়েশন পায়। তো সেক্ষেত্রে আমরা দুটো সংগঠনকে তাদের অ্যাফিলিয়েশনের মধ্যে দেখি, একটি হলো বোকো হারাম, আরেকটি হলো আল শাবাব। আর এছাড়া এই সংগঠনগুলো যারা কাজ করছে, এটির সাথে আবার যেটাকে বলে অনেক দেশের পররাষ্ট্র নীতি আছে, যারা প্রক্সি ওয়ার হিসেবে এই জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করে। যেমন আমি যদি জম্মু কাশ্মীরের দিকে দেখি, তখন পাকিস্তানি বেসড অনেকগুলো টেরর অর্গানাইজেশন আছে যারা সেখানে হামলা চালায়। জৈশ-ই মোহাম্মদ আছে, লস্করে তৈয়বা আছে, জামাতুদ দাওয়াত আছে। তো এগুলো তারা পুষছে, এটি পুষছে কিন্তু তাদের ওই ফরেন পলিসির পার্ট হিসেবে। তো এখানে একটি জটিল অবস্থা। তো আবার বাংলাদেশে আমরা দেখি যে জঙ্গিবাদের উত্থান পতনের সাথে আপনি আভ্যন্তরীণ রাজনীতির যে একটা প্রবাহ, সেটির সাথে জঙ্গির উত্থান পতন নির্ভর করে। এই মুহূর্তে যদি আমি বিশ্বের কথা চিন্তা করি, এটি স্বাভাবিক একটি বিশ্লেষণে আমরা আগেও বলেছি, ইসলামিক স্টেট এখন তার অবক্ষয়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। যদি আমি ইরাকের কথা চিন্তা করি, যেখান থেকে তার উত্থান এবং যেটি তার ক্যাপিটাল, সেটি ছিল মসুল শহর, দ্বিতীয় বৃহত্তম শহর, সেই শহরটি হচ্ছে তাদের শেষ ঘাঁটি, এবং সেটি তারা এখন আক্রমণের সম্মুখীন, এবং ইস্টার্ন পার্ট মুক্ত হয়ে গেছে, ওয়েস্টার্ন পার্টেরও পার্ট মুক্ত হয়ে গেছে। তো এখন বোঝা যাচ্ছে সেখান থেকে ইন্টারন্যাশনাল খবর অনুযায়ী তাদের যে খলিফা খিলাফতের আবু বকর আল বগদাদি, উনি মসুল শহর ছেড়ে সে মরুভূমিতে পালিয়ে গেছে। এখন সে ব্যাটেলটাকে ছেড়ে দিয়েছে তাদের লোকাল কমান্ডারের হাতে। তো সেখানে মনে হচ্ছে যে এটি শুধু সময়ের ব্যাপার তাদের পতন হওয়াটা। আবার যদি আমি সিরিয়ার দিকে তাকাই, সেখানের অনেক কম্বিনেশনে যাব না, শুধু তাদের সাথে যেটি আছে সেটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি তাদের অঘোষিত ক্যাপিটাল হচ্ছে সিরিয়াতে রাকা, এবং যে এলাকাতে তারা প্রাধান্য বিস্তার করেছিল সেই সম্পূর্ণ এলাকাটা এখন পুনর্দখলিত হচ্ছে সরকারি বাহিনী বা উত্তর দিকে আমরা যেটাকে এখন বলছি সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স, মানে কুর্দিদের সহায়তায়। তো তারা যখন দখল করে ফেলছে, এখানেও কিন্তু জঙ্গিরা পালিয়ে যাচ্ছে। আরেকটি খুব আমার কাছে খুব বেশি মনে হয়েছে, যেটি সবচেয়ে বড় জিনিস, সেটি হচ্ছে জনগণ এই জঙ্গিরা পালিয়ে যে যাচ্ছে তাদের সমর্থনে তারা নেই। তাহলে বোঝা যাচ্ছিল যে তারা জনগণের যে সমর্থনটা ধরে রেখেছিল সেটি হলো অস্ত্রের ভয়।
অর্থাৎ বল প্রয়োগ করে জনগণের সমর্থন, তাদের এই কট্টর নীতি জনগণ সমর্থন করেনি। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে জনগণ যখন তারা পুনর্দখলিত হয়ে আবার যখন সরকারি নিয়ন্ত্রণে আসছে, তারা খুব উৎফুল্ল। এই উৎফুল্ল জায়গাটা যখন আমরা দেখছি, তখন জঙ্গিবাদের পতন কিছুটা অবশ্যম্ভাবী। তারা এখন একটি জিনিস করবে, সেটি স্বাভাবিক, যে বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি আক্রমণের চেষ্টা করবে, করে তারা তাদের অস্তিত্বের শিকার দেখাবে যে আমি আছি এবং আমি থাকব। এবং সেটি যদি তারা প্রমাণ করতে না পারে, তাদের সংগঠনের বিশ্বে যে সমর্থক গোষ্ঠী আছে তারাও ভেঙে যাবে। তো সেই কারণে আমরা দেখছি ইতিমধ্যে কাবুলে একটি মারাত্মক বড় হামলা করেছে, তো সেখানে প্রায় 30 জন মারা গেছে। আরেকটি আমরা দেখলাম যে ভারতে ট্রেনে তারা হামলা করেছিল, সেখান থেকে ভারতে খুব তড়িৎ গতিতে তারা তাদের কতগুলো ঘাঁটি উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং এটিকে অনেকেই বলছেন যে এটি ভারতে প্রথম আইএস লিঙ্কড অ্যাটাক। তার মানে ওখানে যখন তারা লিঙ্ক করে এই অ্যাটাকটা করলো, এর আগের অ্যাটাকগুলো ছিল যে আমরা পাকিস্তান বেসড টেররিস্ট অর্গানাইজেশন, তাহলে সেই প্রভাব যে বাংলাদেশে পড়বে না সেটি আমরা নিশ্চিত করে বলতে পারছি না। সেখানে আমরা দেখছি বাংলাদেশের ভেতরে আরেকটি বিষয় এসেছে যে মুফতি আব্দুল হান্নানের ফাঁসি, সে সেটার মুখোমুখি হয়েছে। তো তার অর্গানাইজেশন চেষ্টা করবে তাকে বাঁচানোর জন্য, তাকে ছিনিয়ে নেবার জন্য, সেখানেও তো আমরা হামলার প্রক্রিয়া নেবে। একটা হামলার খবর এসেছে কোনো মাধ্যমে, হ্যাঁ, একটা এসেছে প্রিজন ভ্যানে। আরেকটি দেখেন যে এরা হচ্ছে 90 জেএমবি, এদের হচ্ছে তারা হচ্ছে আদর্শিকভাবে তারা আইএস এর সাথে তাদের সম্মিলন আছে, তো তারাও প্রস্তুতি নিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই কিছুদিনের মধ্যে সিরিয়া ইরাকের যুদ্ধের সাথে বিশ্বটা একটা ঝুঁকির মধ্যে পড়বে। এই জন্য আমি দেখছি সারা বিশ্বের নিরাপত্তা বাহিনী খুব আছে, মানে কি বলে, খুব অ্যালার্ট আছে। তো এখন ভবিষ্যতের জন্য আমরা দেখতে হবে যে বিশ্বকে নিরাপত্তা বাহিনী কতটুকু নিরাপদ রাখতে পারে। জেনারেল আব্দুর রশিদ একটু আশঙ্কার কথা বললেন, ডক্টর আমেনা মহসিন আপনিও কি আশঙ্কা আপনার বিশ্লেষণে ধরা পড়ে? দেখুন, জঙ্গিবাদ এমন একটা জিনিস যেটা একটা বিশ্বের মতন, এবং ইটস লাইক আ ক্যান্সার, যেটা ছড়িয়ে পড়ে সব দিকে। এবং জঙ্গি, যেটাকে আমরা টেরোরিজম বলি, ধরুন এগুলোকে আমরা বলছি থার্ড জেনারেশন টেরোরিজম। এবং এই জঙ্গিবাদের কিন্তু একটা বিশেষ দিক আছে, যেখানে আমরা লক্ষ্য করছি যে তারা কোনো বাউন্ডারিজের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। এবং যেহেতু আমরা টেকনোলজির তারা সেই সম্পূর্ণ সুযোগটা নিচ্ছে, এবং তাদের নেটওয়ার্কসগুলো এভাবে ছড়িয়ে আছে, ওরা সোশ্যাল মিডিয়ার মধ্যেও ভীষণভাবে অ্যাক্টিভ। সো এই যে ডিজিটালাইজেশন অফ টেরোরাইজেশন, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে টেকনোলজির সহযোগিতা নিয়ে আপনি মানে উনি যেটা বললেন, উনি তো মিলিটারি সলিউশনের কথা বলছেন, এবং উনি বলছেন যে মিলিটারিলি ধরেন আমরা ওদেরকে নির্মূল করে দিলাম, কিন্তু ওতে তো একটা আদর্শিক দিকটা তো আছে, তাই না? এবং যেটাকে আমরা বলছি 90 জেএমবি। এখন এই যে আইএস ধরেন ওরা সরে গেলেও, আমি মনে করি যে পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত কতগুলো মূল জায়গা যে সমস্যাগুলো আছে, এর মধ্যে একটা বিরাট বড় করে আমি দেখতে চাচ্ছি ইসরায়েল প্যালেস্টাইন এই সমস্ত ইস্যুসগুলোকে নিয়ে। এই সমস্যাগুলো যতদিন জিয়ে থাকবে, কোনো না কোনোভাবে এই রেজিস্ট্যান্স মুভমেন্টসগুলো কিন্তু এমার্জ করবে। তখন আমি এটাকে জঙ্গিবাদ বলতে পারি, বিভিন্ন নাম দিতে পারি, কিন্তু আপনি এই ধরনের একটা কাঠামোর মধ্যে যতদিন পর্যন্ত আছেন, তখন এই ভায়োলেন্ট এক্সট্রিমিজমগুলো কিন্তু থাকবে, এবং এই আশঙ্কাগুলোও আমাদের থাকবে। এটা কিন্তু বর্ডারলেস। আপনি, হ্যাঁ, মিলিটারি সলিউশন ইজ ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিস, কিন্তু এটাকে ইডিওলজিক্যালি আমাকে ফাইট করতে হবে, ইকোনমিক্যালি আমাকে ফাইট করতে হবে, আমাকে পলিটিক্যালি ফাইট করতে হবে, এবং এক ধরনের মানে একটা কাউন্টার ন্যারেটিভ যেটা আমরা বলি, সেটা আমাকে তৈরি করতে হবে। আদারওয়াইজ মানে একদম যেটা আমরা বলি যে নির্মূল হয়ে যাবে, সেই নির্মূল হয়ে যাওয়াটা আমি অন্তত দেখছি না। মানে যখন পর্যন্ত আমি কিন্তু এটা পুরো বিশ্বের মানে প্রেক্ষাপট নিয়ে কথা বলছি, যে এই ধরনের একটা আনইকুয়াল রিলেশনশিপ বা আনইকুয়াল পৃথিবী থাকবে, একেবারে আমরা নির্মূল করে দিতে পারবো না। এটা বিভিন্ন সময় বিভিন্ন টুল নিয়ে এমার্জ করবে। কখনো একটা সময় আমরা দেখেছি যখন অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টগুলো চলেছে, তখনও ওটা এক ধরনের ছিল, টেরোরিজম ছিল।
তারপরে আমরা দেখছি একসময় ধর্মের নাম ব্যবহার করে করা হচ্ছে, এখন বিভিন্ন নামে কিন্তু এগুলো এমার্জ করবে, মানে যখন যেটা মনে করবে তারা যেটা সুবিধা বা এটা জনগণ নেবে। এখন যেটা উনি বললেন যে জনগণের সমর্থন পাচ্ছে না, তার মানে কি ধর্মের নামে যেটা ব্যবহার করা হচ্ছে এটা জনগণ নিচ্ছে না। বাংলাদেশেরই কথা দেখুন, বাংলাদেশের জনগণ কিন্তু এটাকে সমর্থন করেন না এবং ধর্ম নাম ব্যবহার করে এটা করা যাবে না। সো আমি বাংলাদেশ থেকে সরে গিয়েও পৃথিবীর কথা, মানে সেই মানচিত্রটা ধরেই বলছি যে এখানে আমাদেরকে লং টার্ম একটা পার্সপেক্টিভ এবং যেটাকে আমি বলছি সার্বিক হোলিস্টিক একটা পার্সপেক্টিভ নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। জি। ডক্টর তারেক শামসুর রহমান, তাহলে দুনিয়া জুড়েই কি জঙ্গিবাদ কমছে বা পতনের দিকে? আমার মধ্যে হাইপোথেটিক্যালি এভাবে বোধহয় বলা যাবে না যে বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদ কমছে, এটা বোধহয় বলা যাবে না। তবে আমার যেটা ধারণা, আপনি যদি লক্ষ্য করে থাকেন 2001 সালে টুইন টাওয়ারে হামলার পর যে ধারাবাহিকতায় জঙ্গিবাদ ছড়িয়ে যাচ্ছে, যে রামেনা বললেন ক্যান্সারের মতো, তার কিছুটা হলেও রেশ আপনি থেকে যাবে বলে আমার ধারণা। এটা সত্য কথা। দেখেন, একটা পর্যায়ে এসে আল কায়দা স্তিমিত হয়ে গেছে, তাদের অ্যাক্টিভিটি স্তিমিত হয়ে গেছে, আবার ইমার্জ করেছে ইসলামিক স্টেট। আর ইসলামিক স্টেট ইমার্জ করার ফলে হোল অ্যাটেনশন চলে গেছে ইসলামিক স্টেটের দিকে, এবং ইসলামিক স্টেটের জঙ্গিবাদ যে পর্যায়ে এখন যাচ্ছে, আমি ধারণা করছি সেটা হয়তো ভেঙে যাবে, ডিসম্যান্টেল হয়ে যাবে। এবং যদি ডিসম্যান্টেল হয়ে যায়, তবে আমার ধারণা যে তারা ওই যে, আমি যদি সেই ফিরে যাই, আমি জঙ্গিবাদ নিয়ে কিছু লেখালেখি করেছি, কিছু আমার একটা বইও আছে, সেখানে আমি দেখেছি সুরি নামে ওদের যে তাত্ত্বিক আল কায়দার, সে একটা তত্ত্বের কথা বলছে, স্পাইডার ওয়েভ। অর্থাৎ জঙ্গিরা যেটা হবে, আমার ধারণা, মাকড়সারা কি করে, মাকড়সারা জাল বোনে, এবং জালটা যখন আপনি ভেঙে দেন, ও আরেক জায়গায় যে জাল তারা তৈরি করে। অর্থাৎ সে কিন্তু ধ্বংস হচ্ছে না, সে এখান থেকে সরে আরেক জায়গায় আশ্রয় নিচ্ছে। ফলে আমার যেটা ধারণা, যদি আজকে আইএস ডিসম্যান্টেল হয়ে যায়, ভেঙে যায়, তারা উৎখাত হয়, তারা একদম পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এটা আমি মনে করি না। তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করবে। ফলে এটাকে কন্টেইন করতে হলে শুধুমাত্র ঝুঁকিতে থাকবে কারা? ঝুঁকিতে থাকবে দেশ, রাষ্ট্র, ভেঙে যাবে না। আপনি দেখেন না, এটা সম্প্রসারিত হয়েছে। আপনি আজ থেকে 10-15 বছর আগে কখনো আপনি আফ্রিকাতে বোকো হারামের নাম কখনো আপনি শোনেননি, আল শাবাবের নাম আপনি কখনো শোনেননি, এখন এটা শুনছেন। এবং সেখানে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকম সেখানে গেছে, যখনই মার্কিন যুক্তরাষ্ট্রের আফ্রিকম সেখানে এস্টাবলিশড হয়েছে, আল শাবাব সেখানে তৈরি হয়েছে, সেখানে বোকো হারামের তৈরি হয়েছে। বোকো হারাম রীতিমতো তো এখন থ্রেট টু নাইজেরিয়া। আপনার সোমালিয়া রাষ্ট্র ব্যবস্থা এখন ঝুঁকির মধ্যে আছে। ফলে এটা এক এক সময় এক এক ধরনের এই জঙ্গিবাদের এক একটা রূপ আমরা এক এক সময় আমরা দেখব। ফলে আমি যেটা মনে করি, ঝুঁকির মধ্যে থাকবে রাষ্ট্র, ঝুঁকির মধ্যে থাকবে জনগণ, ঝুঁকির মধ্যে থাকবে রাষ্ট্র ব্যবস্থা। সেটা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে এটা হতে পারে। তবে এখানে একটা কথা বলা দরকার, আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সিরিয়াতে, ইরাকে, সেই পরিস্থিতিকে আপনি আমাদের পাক ভারত মহাদেশ কিংবা বাংলাদেশকে আপনি তুলনা করতে পারবেন না। আজকে পাকিস্তানের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, পাকিস্তান তো ধরেন একরকম এখন ভেঙে যাওয়ার মুখে যে অবস্থা দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিকে আমরা বাংলাদেশকে পারবো না। কেন পারবো না? বিকজ বাংলাদেশের মানুষ ট্রেডিশনাল এই যে ধর্মীয় মৌলবাদের প্রতি তাদের সমর্থন একদমই নেই। তাদের কোনো ভিত্তি, গণভিত্তি এখানে গড়ে ওঠেনি, যেটা পাকিস্তানে আছে। পাকিস্তানের এই যে ফ্যানাটিসিজমের প্রভাবটা কিন্তু অনেক গভীরে, অনেক গভীরে। আপনি যদি ফাটা এলাকায় যান, ফাটা এলাকাতে আপনি কখনো দেখবেন না সেখানে প্রকাশ্যে তারা আর্মস নিয়ে ঘুরে বেড়ায়। সেখানে সনাতন রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড নেই বললেই চলে। আপনার কোন পর্যায়ে গেলে আপনার নিশ্চয়ই মনে আছে লাহোরের রেড মসজিদের ঘটনা। সেখানে লাহোরের মতো শহরে তারা সেখানে আক্রমণ করেছিল। আপনি ইসলামাবাদে গেরিসন টাউন বলে, ইসলামাবাদ, রশিদ সাহেব ভালো করে জানবেন, গেরিসন টাউন ইসলামাবাদ, সেই ইসলামাবাদ গেরিসন টাউনে পর্যন্ত তারা জঙ্গিরা হামলা করেছিল। ফলে পাকিস্তানের পরিস্থিতি, ইরাকের পরিস্থিতি, সিরিয়ার পরিস্থিতির সাথে আমাদের এখানে হবে না। তবে যেটা আশঙ্কার কথা, সেটা হলো যে আপনি বলছিলেন মুফতি হান্নানের গাড়িতে আক্রমণ করার ঘটনা, তাকে নিয়ে যাচ্ছে, তার উপর জঙ্গি হামলা হয়েছে। এবং আমরা চট্টগ্রামে একটা দেখলাম যে অনেকগুলো গ্রেনেড পাওয়া গেছে, হ্যান্ড গ্রেনেড, এবং বলা হচ্ছে এই হ্যান্ড গ্রেনেডগুলো স্থানীয়ভাবে তৈরি। অর্থাৎ এখানে এক ধরনের প্রযুক্তিগত জ্ঞান নব্য জিএনপির কর্মীরা
অর্জনটা করেছে যেভাবে হোক তারা, তাহলে এখানে একটা কিন্তু প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আমার কাছে খুব, এটা হয়তো রশিদ সাহেব এটা জবাব দিতে পারবেন। দুটো প্রশ্ন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এক ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জঙ্গি তৎপরতার সাথে অর্থের একটা বিষয় জড়িত, এবং আমরা হোলি আর্টিজানের ঘটনার পরও দেখলাম অর্থ আসছে কোনো না কোনো সোর্স থেকে, অর্থটা আসছে, অর্থটা আমরা বন্ধ করতে পারিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কাছে যে বিষয়টা বিবেচ্য সেটা হচ্ছে যে এরা যে বলা হচ্ছে যে এই গ্রেনেডগুলো, কিছু কিছু গ্রেনেড আছে এগুলো হ্যান্ড গ্রেনেড এবং সেখানে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে, তাহলে এই বিস্ফোরক দ্রব্যগুলো কোত্থেকে আসছে এবং এরা যারা তৈরি করছে তারা এই 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 জ্ঞানটা কোত্থেকে পাচ্ছে, তারা কোথায় এটা আপনার তারা সংগ্রহ করছে? আপনার স্মরণ আছে নিশ্চয়ই যে 90 জেএমপি নামে যারা জড়িত, যারা 90 জেএমপিকে চিহ্নিত করা হচ্ছে, এরা কিন্তু অনেকেই বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এরা অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এই আলোচনায় আসবো একটু পরে, কিন্তু তার আগে জেনারেল রশিদ, 90 জেএমবির অর্থের সরবরাহ এবং প্রযুক্তি সরবরাহ। ধন্যবাদ। আমি যেভাবে দেখি সেটি হচ্ছে এই জঙ্গিবাদের বিস্তার বিশ্বব্যাপী হয়েছে, এর পেছনে দুটো কারণ আছে। যে কারণটা হয়তো অনেকে বিতর্ক করবেন সেটি হচ্ছে যে এর পৃষ্ঠপোষকতা আছে। আমি এর আগে বলেছিলাম যে জঙ্গিবাদকে ব্যবহার করা হয় পররাষ্ট্র নীতির একটি অস্ত্র হিসেবে। তো এখন ধরেন সৌদি আরব কি জঙ্গিবাদ ব্যবহার করে কিনা প্রশ্ন একটা, তো সে কেন করে? তো ওইখানে যে একটা বিভাজন, যে তাদের ওইখানে যে ইরান ভার্সেস সৌদি আরবিয়া বা সুন্নি মোনার্কসের সাথে তাদের যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্বে যে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এটিকে তারা, এই অস্ত্রকে তারা ব্যবহার করে, জঙ্গিবাদের অস্ত্রকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করে। ইরানও তো তেমনি হেজবুল্লাহ তৈরি করে তাদের বিরুদ্ধে ব্যবহার করে বা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করে। এখন ধরেন ওখানে আইএস জন্মই নিয়েছে আল কায়দার পেট থেকে, আল কায়দা থেকে বেরিয়ে গিয়ে আইএসের জন্ম। আইএস কোথা থেকে অস্ত্র পেল? আইএস কোথা থেকে অর্থ পেল? তারা যদি অস্ত্র যদি কোথা থেকে কিনেও আনে, তাহলে এত ভারী ভারী অস্ত্র কেমন করে অন্য দেশের বর্ডারের ভেতর দিয়ে এই অস্ত্র তাদের কাছে পৌঁছলো? তো এর উত্তর খুঁজতে গেলে বুঝতে হবে যে ওই সব দেশগুলো তাদেরকে কোনো না কোনো উপায়ে, প্রকাশ্য না হলেও গোপনে, তাদের মদত দিয়েছে। তো এখন সেই মদত দাতারা যতদিন থাকবেন, যে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের যে স্বার্থগত দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে বা ভূ রাজনৈতিকভাবে যে আধিপত্যের দ্বন্দ্ব আছে, সেটিকে আপনি ম্যানেজ করার জন্য এই জঙ্গিবাদের অস্ত্রকে উস্কে দেবেন, সেভাবেই জঙ্গিবাদ ছড়িয়েছে। আরেকটি হচ্ছে যে এই আদর্শগুলো তারা তৈরি করেছে। এখন আমাদের এখানে যদি দেখি যে আমাদের দেশে এইভাবে অর্থ এসেছে, মিডল ইস্টার্ন অর্থ এসেছে, সেখান থেকে কেন এসেছে? তো আমাদের এখানে তো আমাদের সংস্কৃতি আছে, আমাদের ধর্ম আছে, আমাদের কালচার আছে। তখন কি করছে যে এখানে ধর্মকে ভাগ করে দিচ্ছে, অর্থাৎ আমি ইসলাম, আমি হচ্ছে সুন্নি, আমি এক দল, আপনি শিয়া, তা আপনি ইসলাম না, উনি পীর সাহেব মানেন, ওইটা ইসলাম না। তো নিজেদের মধ্যে ইসলামের ভিতরে দেখেন একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব, যে ইসলাম অনেকগুলো ডাইভারজেন্স আছে, প্রায় 100+ ডাইভারজেন্স আছে ইসলামের, তাদের ভেতরে আন্তদ্বন্দ্ব সৃষ্টি করা হলো। এই আন্তদ্বন্দ্ব সৃষ্টি করতে যারা এটিকে অর্থ দিচ্ছে, তারা অর্থ পাঠালো, তারপরে তো একটা ইন্টারনাল নেটওয়ার্ক তৈরি হয়, যে এখানে আমি দেখেছি যে একটি বিদেশ থেকে অর্থ আসে, একটি দেশের কর্পোরেট বডিজ থেকে যে অর্থ যায়, ইসলামী ব্যাংক, এইসবের নাম আমরা অনেক শুনেছি। আরেকটি হচ্ছে যে তারা ছোট ছোট জায়গা থেকে এই অর্থ অর্জন করে, যেমন তারা বিদেশে একটা লোক পাঠায়, তার উপরে ইনভেস্ট করে, তাকে বলে যে তুমি যা আয় করবা তার 10% আমাকে চাঁদা দিবা, ঠিক আছে? একটি মিস্ত্রি, তার যন্ত্র কেনার পয়সা নাই, তাকে বললো ঠিক আছে তোমাকে আমি 10,000 টাকা দিয়ে যন্ত্র কিনে দিচ্ছি। এক ধরনের ট্রেড করে, তাহলে একটা ট্রেড। তো তার সাথে একটা কন্ডিশন করছে, তাকে বেঁধে ফেলছে। আপনি দেখবেন যে বাংলাদেশে যারা মৌলবাদ আছে এবং মৌলবাদী অর্থনীতি এই মৌলবাদ সৃষ্টির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে, এবং সেই ক্ষেত্রে এটাকে প্রসার করতে গেলেও তারা ওইটাকে ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন বাংলাদেশে দেখছি যে এই জঙ্গিবাদের ভীতি কতটুকু, আমি বলবো যে বিশ্বের যে জঙ্গিবাদের ভীতি বা ভিত্তি যেটা গড়েছে, বাংলাদেশে জঙ্গিবাদ ওই ভিত্তি পায়নি। তো যার ফলে কি হচ্ছে যে আমরা দেখেছি আমাদের জঙ্গিবাদের, প্রথম যদি হুজিকেই ধরি, হরকাতুল জিহাদ আল বাংলাদেশি, এর অরিজিন কোথায়? এর অরিজিন, আইডিয়া অফ দ্য হুজি এসেছে পাকিস্তান থেকে। তো পাকিস্তান থেকে এটা তৈরি হয়ে সেখান থেকে প্রায় 24টা দেশের শাখা প্রশাখা আছে, বাংলাদেশ এটি হলো সবচেয়ে অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে এই পৃষ্ঠপোষকতার পেছনে
পাকিস্তানে আইএসআর যথেষ্ট ভূমিকা আছে বলে আন্তর্জাতিক অনেক রিসার্চারই বলেছেন। তাহলে আমরা রাষ্ট্রগতভাবেও গোপনে একটা সাহায্য দেখছি, আমরা কর্পোরেট বডিজ থেকে একটা সাহায্য দেখছি, আমরা ইন্টারন্যাশনাল বডির সাহায্য এক দেখছি। ধরনের সাহায্য রয়েছে, জি। এটি যদি বজায় থাকে তাহলে আপনি জঙ্গিবাদ বন্ধ করার ক্ষেত্রে ওই রাষ্ট্রগুলোকে জঙ্গিবাদী নীতি অনুসরণ থেকে বিরত করতে হবে। যে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ মখলিসুর রহমান, জি, পাবনা থেকে বলছি। বলুন। জঙ্গিবাদ বাংলাদেশের একটা অন্যতম সমস্যা। এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার বিভিন্নভাবে জঙ্গিবাদ দমনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, কিন্তু সেক্ষেত্রে বিরোধী দলের ভূমিকা জঙ্গিবাদ দমনে অবশ্যই ইতিবাচক ভূমিকা থাকা দরকার, কিন্তু বাস্তবে তারা ইতিবাচক কোনো ভূমিকা রাখছেন কিনা, এটাই আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ ডক্টর আমেনা মহসিন। দর্শকের প্রশ্ন তো আপনি শুনতেই পেলেন, আপনার কাছে এই প্রশ্ন নিয়ে যাচ্ছি। তার সঙ্গে জঙ্গিবাদ কি পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবেই কাজ করছে? এই দুটো বিষয় রইল আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমে দর্শক যে প্রশ্নটা করেছে সেখানে অবশ্যই আমরা মানে এই কনসার্নটা থেকেই যাই, যেহেতু বারবার এই প্রশ্নটা আসছে, কারণ বিএনপি যেহেতু জামাতের সাথে একটা অ্যালায়েন্স আছে, এবং এ ব্যাপারে আমরা খুব মানে সুস্পষ্টই আমরা বক্তব্য দিয়েছি, এবং বারবারই বলা হয়েছে যে বিএনপি তার জামাত থেকে সরে দাঁড়ানোর প্রয়োজন আছে। এবং সে ব্যাপারে ধরেন বিএনপি যখন বলে যে সে জঙ্গিবাদকে সহায়তা করে না কিংবা কোনো ধরনের তার সাপোর্ট নেই, তখন সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, বিকজ বিএনপির জামাতের সাথে যে অ্যালায়েন্সটা আছে। এবং আমার মনে হয় এই ধরনের একটা অবস্থানে থেকে বিএনপি নিজের ক্ষতি করছে, এবং বিএনপি শুড রিয়ালাইজ দ্যাট। নাহলে এই ধরনের প্রশ্ন জনগণের মনে আসবেই, বারে বারেই আসবে, এবং খুব ক্লিয়ার একটা পজিশন আমরা সবাই আশা করি যে বিএনপির কাছ থেকে। আমার মনে হয় উনি অপোজিশন বলতে বিএনপিকেই বুঝিয়েছেন, কারণ এখানে তো জাতীয় পার্টিও একটি অপোজিশন আছে সংসদে বাইরে। এক্স্যাক্টলি, জাতীয় পার্টি সংসদে, কিন্তু জাতীয় পার্টি তো অপোজিশনেও আছে, গভর্নমেন্টেও আছে। সো ওই জায়গাটাতে তো সো এখানে আমি সে কারণেই বলছি যে বিএনপির পজিশনটাই এখানে আমার মনে হয় ধরা হয়েছে, এবং সেখানে বিএনপির নিজের অবস্থানটি জামাতের সাথে তার যে ইয়েটা আছে সেটা অনেকবারই বলা হয়েছে, এবং আরও আমরা প্রোঅ্যাক্টিভ পলিসি এবং এক ধরনের একটা মানে ইয়েটা দেখতে চাই, বাউন্ডারিজগুলো আমরা খুব ক্লিয়ারলি দেখতে চাই, সে ব্যাপারটা আছে। আপনি যেটা বললেন দ্বিতীয় প্রশ্ন, যে ফরেন পলিসির ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহৃত হয় কিনা, অবশ্যই সেটা হয়, এবং জঙ্গিবাদ তো এক্সপোর্টও করা হয়, এটাতে তো কোনো দ্বিমত নেই। আমরা দেখেছি আমেরিকান ফরেন পলিসিরও একটি টুল হিসাবে আসে, দেন রাশিয়াতে আমরা দেখছি, ইসরায়েলে দেখছি, আমরা ইরানে, উনি তো অনেকগুলো এক্সাম্পল দিলেন, পাকিস্তানের ব্যাপারে আমরা দেখছি এই জিনিসগুলো তো আসছে। মানে তখন কাশ্মীরে ইস্যুটা একভাবে আরম্ভ হয়েছিল, আরেকভাবে সেটা রূপান্তরিত হয়ে গেল। সো এই ইস্যুসগুলো থেকেই যাচ্ছে। আবারও আমি বলছি যে দেখুন, এইটা আমরা কিন্তু জঙ্গিবাদের অনেকগুলো ধাপ পার হয়ে এসেছি, এবং এটা কিন্তু নতুন না যে জঙ্গিবাদকে ফরেন পলিসির অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। ইনফ্যাক্ট ইন্ডিয়ান একজন অথর আছেন সুবীর ভৌমিক, ওনার একটা বই আছে যেখানে উনি সাউথ এশিয়ান ডিপ্লোমেসিকে বলেছেনই যে ক্রস বর্ডার ইনসার্জেন্সি, এটাই হলো সাউথ এশিয়ার ডিপ্লোমেসির মূল একটা মানে ওভাবে উনি আইডেন্টিফাই করেছেন, যেখানে উনি ধরেন পার্বত্য চট্টগ্রামের সমস্যাটাকে এনেছেন, নর্থ ইস্ট ইন্ডিয়ার সমস্যাটাকে এনেছেন, পাকিস্তান কাশ্মীরের সমস্যাটা এনেছেন, তাই না, শ্রীলঙ্কা ইন্ডিয়া এনেছেন। সো আমার সেই সময় ওগুলোকে আমরা কিন্তু বলতাম, কোনোটাকে সেসেশনিস্ট মুভমেন্ট বলেছি, কোনোটাকে আমরা বলেছি অটোনমির মুভমেন্ট, কোনোটাকে লিবারেশন মুভমেন্ট, এভাবে বিভিন্ন নামে এসেছে, কিন্তু আমি সেটাকে সেকেন্ড জেনারেশন ধরছি। এখন যে জঙ্গিবাদ সেটা কিন্তু
আমি আবার বলছি এটার ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন হয়ে গেছে, এটা বর্ডারলেস হয়ে গেছে। তখন কিন্তু একটা বর্ডার ছিল, একটা পার্টিকুলার নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, এবং সেটার উদ্দেশ্য কিন্তু একটা টার্গেটেড আপনার অ্যানিমি ছিল। এখন তো সাধারণ মানুষের মধ্যে ভীতিটা সঞ্চার করছেন আপনি, তখন কিন্তু সেরকম ছিল না। তখন আপনি টার্গেটেড ছিল, উনি পার্বত্য চট্টগ্রামে ছিলেন, ওইগুলো টার্গেটেড ছিল, Mostly hard targets. হ্যাঁ হার্ড টার্গেটস ছিল। এখন তো আপনি সফট টার্গেটস গুলোকে ধরছেন, পার্টিকুলারলি যেগুলো আপনি প্রথমে আপনি প্রশ্ন করেছিলেন ঘন বসতিপূর্ণ, যেখানে নারীরা আছে, শিশুরা আছে, আছে, কারণ এরা সাধারণ চাই মানুষ আছে। এক ধরনের অ্যাটেনশন ড্র করতে। এবং আপনি এই যে কিছুদিন পর পর নিউজ হয় কেন, তারা নিজেদেরকে চাঙ্গা রাখতে চায়, তারা সে বার্তা দিতে চায় যে তারা আছে। এবং তারা কিন্তু ধর মাইনরিটি হলেও মানে ওটার ব্যাপকতাটা অনেক বেশি থাকে। মানে এই যে একটা ফিয়ার, মানে ওরা মূল কাজ করে কিসের উপরে, ফিয়ার সিনড্রোমটা ক্রিয়েট করে। এই যে ফিয়ারটা জনগণের মনে একটা ভীতি সঞ্চার করে দেয়, এবং সেই ফিয়ারটা থেকে কিভাবে বের হয়ে আসতে হবে সেই জিনিসটার জন্যই আমি বলছি যে আমাদেরকে দেখতে হবে এবং একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে সেখানে। ইট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল। একটা বিরতি নিতে হচ্ছে, আমরা বিরতি থেকে ফিরে ডক্টর তারেক শামসুর রহমানের বিশ্লেষণ শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন আপনারা। আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। জেনারেল রশিদ, আইজিপি বলছেন যে বাংলাদেশ এবং তার প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং জীবনযাত্রার মান সেগুলো কাছাকাছি একই রকম। সেক্ষেত্রে এই দেশগুলোর মধ্যে জঙ্গি ঠেকিয়ে দেওয়ার জন্য এক ধরনের সমন্বয়, সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং একটি কর্মপন্থা বের করার উপর তিনি গুরুত্ব দিচ্ছেন। কতটুকু কাজে আসবে? এটা তো আমি বলবো যে সঠিক গুরুত্ব, যেটি আপা আগে বলেছেন যে আমাদের এখনকার জঙ্গিবাদ হচ্ছে বর্ডারলেস। আমরা যদি জেএমবিটাকে একটি উদাহরণ হিসেবে দেখি, যে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল 2014 সালে, তো সেখানে ওরা দেখলো যে এরা হচ্ছে বাংলাদেশের জেএমবির জঙ্গি। তাহলে এখানে কেমন করে গেল? তাহলে ওইখানে তার একটু কোনো তাদের সুবিধা আছে, বন্ধু আছে যারা জায়গা করে দিয়েছে, তাহলে একটা কানেক্টেড হয়ে গেল না, যে আমাদের জঙ্গি বর্ডারের এই পাশেও, আবার সেই জঙ্গি বর্ডারের ওই পাশেও, ঠিক তেমনভাবে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা ওপাশেও থাকে, এপাশেও থাকে। এই যে একটা বিষয় তৈরি হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে সিমি আছে, তারপরে লস্করে তৈয়বা আছে, সেটি ওই দিক থেকে আমরা যেমন এটা দেখছি। আইএসআই সাপোর্টেড জঙ্গিবাদও বাংলাদেশের দিক থেকে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হয়। 10 ট্রাক অস্ত্র তার একটা এক্সাম্পল। তো এই জায়গাটাতে যদি আপনি থামাতে চান, তাহলে আপনাকে সব দেশ এর সাথে একটা সম্পৃক্ত থাকতে হবে। তামিম চৌধুরী কোথা থেকে এসেছে? কানাডা থেকে এসেছে। সে তো বাংলাদেশে জন্মায়নি, তো কানাডা থেকে সে জন্মে জঙ্গি হয়ে বাংলাদেশে প্রবেশ করলো। তাহলে এখানে কানাডার সাথে বাংলাদেশের যদি সংযোগটা খুব গভীর হতো তাহলে জানা যেত। তো এইখানে আমরা এরপরেও দেখেছি অনেকগুলো জঙ্গি ঘাঁটি, জেএমবি ঘাঁটি ভারতীয় এনআইএ বের করেছে। আপনি বলছেন যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক একটি সহযোগিতা থাকা দরকার। এটি একটি দরকার। আরেকটি হচ্ছে যে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের তো সহযোগিতা বেশ ডেভেলপ করেছে, আরো গভীরে যাওয়া উচিত। জাতিসংঘের আপনার কাছ থেকে আমি জাতিসংঘের একটু বিস্তারিত শুনতে চাইবো, তাই আমি একটু পরে আপনার কাছে আসবো। ডক্টর তারেক শামসুর রহমান, তাহলে এখন সীমান্তহীন এই সন্ত্রাস এবং আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতা কোনটি বেশি কাজে আসবে, আঞ্চলিক না আন্তর্জাতিক? না, দুটোই। আপনি একটাকে বাদ দিয়ে আরেকটির দিকে আপনি তাকাতে পারবেন না। তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই যে পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যদি সম্পর্ক না থাকে, তাহলে ওই যে বর্ডার, ক্রস বর্ডারে জঙ্গির আশ্রয় নেবে। যে বর্ধমানের এক্সাম্পলটা জেনারেল রশিদ দিলেন, এটা খুবই ভাইটাল একটা আমাদের জন্য একটা চিন্তার খোরাক জুগিয়েছে। কারণ দেখা গেল বর্ধমানে জঙ্গিরা বোমা প্রশিক্ষণ নিচ্ছে, সেই বোমা বাস্ট করেছে এবং সেটা বাংলাদেশি অরিজিন। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে বর্ধমানে যখন এইসব বাংলাদেশি জঙ্গিরা সেখানে প্রশিক্ষণ নিচ্ছিল, বোমা তৈরির কারিগর হিসেবে তাদেরকে তৈরি করা হচ্ছিল,
কার প্যাট্রোনাইজেশনে, কার উৎসাহে, কার শেল্টারে তারা ওখানে গেল, সেখানে প্রশিক্ষণ নিয়েছে। ফলে এখানে যদি দুটো দেশের মধ্যে যদি একটা সম্পর্ক না থাকে, জয়েন্ট এক্সারসাইজ না থাকে, তাহলে আপনি এই টেরোরিজম আপনি কন্টেন করতে পারবেন না, টেরোরিজমকে আপনি উৎখাত করতে পারবেন না। কেন? বিকজ আপনি ধরেন বাংলাদেশে অভিযান শুরু করলেন, তারা যে ওখানে শেল্টার নেবে, ওখানে যদি অভিযান শুরু করে তারা এখানে এসে শেল্টার নেবে। ফলে এখানে একটা জয়েন্ট অ্যাপ্রোচ থাকা দরকার, এবং আমার মনে আছে যে সার্ক সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কনভেনশনও আছে, তারা জয়েন্টলি এটা এস্টাবলিশ করেছে। এবং আরো ভালো বিষয়টা আমি গুরুত্ব দিতে চাই, সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মোদির ঢাকা সফরের সময় আমরা নতুন একটি উপ আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠা করেছি, যেটাকে আমরা বলছি BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। ফলে এই উপ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেও আমরা এই যে জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদকে দমন করা এবং যৌথ কর্মসূচি গ্রহণ করা, এটা একটা প্রয়োজন। একই সাথে আপনি যদি আন্তর্জাতিক পরিসর থেকে নিজেকে গুটিয়ে রাখেন, সেটাও আপনি পারবেন না। কেন? বিকজ আমরা বলছি, এবং আপনিও বলেছেন, যে বৈশ্বিক জঙ্গিবাদটা হচ্ছে একটা বৈশ্বিক সমস্যা। এটা শুধুমাত্র এককভাবে বাংলাদেশের সমস্যা নয়, এটা এককভাবে সিরিয়ার সমস্যা নয়, এবং জঙ্গিবাদের শাখা পোশাখা বিস্তার করছে নানাভাবে। এদের উপরে আরো প্যাট্রোনাইজেশন আছে, বাইরের শক্তির মদদ আছে। ফলে এরা আমাদের মতো দেশগুলোতে, যেখানে মুসলমান প্রধান দেশ, এই সমস্ত দেশগুলোতে সম্প্রসারিত করছে। এবং আরেকটা জিনিস আপনাকে একটু সূত্র ধরিয়ে দেই, দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ ইন্দোনেশিয়া এবং আপনার ফিলিপাইন্স, এখানে ইন্দোনেশিয়াতে মুসলমান প্রধান এলাকা, এবং সেখানে আপনার অনেক দিন থেকে জঙ্গিবাদের, এক ধরনের জঙ্গিবাদের উত্থান আছে। সেখানে আমরা বালিতে বোমা বর্ষণের ঘটনার কথা স্মরণ করতে পারি। ফিলিপাইন্সে মিন্দানাওতে এক ধরনের জঙ্গিবাদের উত্থান আছে, আবু সাইদ গ্রুপের উত্থান আছে, এবং তাদের সাথে IS এর একটা সম্পর্ক এস্টাবলিশড হয়েছে। IS এখন বলছে, একসময় তারা বলতো তারা খেলাফত প্রতিষ্ঠা করবে মধ্যপ্রাচ্যে, এখন তারা বলছে তারা দূরবর্তী খেলাফত, অর্থাৎ যেখানে যেখানে মুসলমান অধ্যুষিত মানুষ আছেন সেখানে তাদেরকে অ্যাকোমোডেট করা। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে যারা জাকার্তায় বোমা ফাটিয়েছিল তারা IS এর সাথে এদের সম্পর্ক আছে। যারা আপনার নিশ্চয়ই এটাও স্মরণ আছে যে বাংলাদেশের কিছু কিছু লোক তারা মালয়েশিয়াতে আছেন, তারা ফিলিপাইনে যাওয়ার জন্য তাদের গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়া পুলিশের হাতে। কেন? তারা ওখানে যে জঙ্গি কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পর্কিত করতে চেয়েছিলেন। আপনার কিছুদিন আগে মনে আছে নিশ্চয়ই, সিঙ্গাপুরে কয়েকজনকে বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল জঙ্গি কানেকশনের কারণে। ফলে এই যে কানেকশনগুলো কিন্তু এস্টাবলিশড হয়েছে। এখন আপনি যদি এই কানেকশনগুলোকে ভেঙে ফেলতে না পারেন এবং এই সমস্ত দেশগুলোর সাথে যদি একটা সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এরা শাখা প্রশাখা বিস্তার করতে পারে। জি, ডক্টর আমেনা মহসিন, তাহলে কি কোনো বিশেষায়িত সংস্থা করার সময় এখন? দেখুন, এখানে তো আমাদের অনেক ধরনের কনভেনশনস অলরেডি আছে। উনি যেটা বলছিলেন, আমাদের আন্তর্জাতিক কনভেনশনস আছে, আমাদের রিজনাল কনভেনশনস আছে। এখন মানে এটা এমন একটা ইস্যু, জঙ্গিবাদটা, যেটা তো শুধু মিলিটারি না, মানে ইট ডাজন্ট হ্যাভ অনলি আ মিলিটারি সলিউশন। এখানে তো অনেক ধরনের আপনাকে মাল্টিপ্রং স্ট্র্যাটেজি নিতে হবে। তো এইটার জন্য মানে আপনি শুধু একটা সংস্থা করবেন টু কাউন্টার টেরোরিজম, সেখানে কিন্তু মানে সেখানে তো অনেকগুলো সংস্থাকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। মানে যেটাকে আমরা বলি মাল্টি ডিসিপ্লিনারি বা মাল্টি প্রং স্ট্র্যাটেজি, সেভাবেই আমাদেরকে যেতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে তো অনেক কাজগুলো করতে হয়। প্রত্যেক দেশে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে জঙ্গি দমনের পাশাপাশি আরো অনেক কাজ করতে হয়। সেই ক্ষেত্রে যখন সহযোগিতাটা আঞ্চলিক হবে তখন তো শুনেন, এইটা আইন শৃঙ্খলা বাহিনী একটা লেভেলে পর্যন্ত যেতে পারে, একটা জায়গা পর্যন্ত কাজ করতে পারে, কিন্তু এটা তার চাইতে অনেক বেশি। আইন মানে এখানে তো একটা, আমি প্রথমেই বলেছিলাম, এখানে কিন্তু একটা আদর্শিক ব্যাপার আছে। সেই মানে যেটাই বলি মানে ডিরেডিকালাইজেশন যেটা বা ডিইডিওলাইজেশন যেটা, সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না। সেখানে তো আপনার এক ধরনের যারা আপনার একাডেমিকে ইনভলভ করতে হবে আপনাকে, সেখানে যারা এই বক্তব্যগুলো প্রচার করছে। এখন এই মৌলবাদিত্ব কিন্তু
শুধু ইসলামে যে আছে তা না, বিভিন্ন ধর্মে আমরা আমাদের আশেপাশে যদি দেখি বিভিন্ন ধর্মে কিন্তু এটা এসে যাচ্ছে এবং আছেও। সো আপনাকে তো ওই জায়গাতেও ডিরেডিক্যালাইজেশনটা করতে হবে। সো সেটা তো আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না, তাই না? এখানে পরিবারের একটা দায়িত্ব আছে, সবারই এখানে মানে প্রত্যেকটা জায়গায় ইন্টারভেনশনসগুলো প্রয়োজন আছে। তো আপনি যখন বলছেন একটা বিশেষ সংস্থা, আমার মনে হয় আমি জানি না, মানে এটা ইট ডাজন্ট হ্যাভ আ মিলিটারি সলিউশন। এটা আমি আবারও জোর দিয়ে বলছি, আপনাকে ডিরেডিক্যালাইজ করতে হলে মিলিটারি সলিউশন আপ টু আ লেভেল কাজ করতে পারে, তারপরে কিন্তু আপনাকে এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে, সাংস্কৃতিকভাবে করতে হবে, একাডেমিক্যালি করতে হবে, অর্থনৈতিকভাবে করতে হবে। সো সব কিছু নিয়েই আপনাকে এগুলোকে এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে বিভিন্ন সংস্থার মধ্যে এইটা একটা, আপনি এটাকে একটা মেইন স্ট্রিম এলিমেন্ট হিসেবে রাখতে পারেন। যেরকম একসময় মানে গতকালই নারী দিবস গেছে, একসময় আমরা দেখেছি জেন্ডার মেইন স্ট্রিমিংয়ের কথা আমরা বলতাম। তো ডিরেডিক্যালাইজেশন ও প্রত্যেকটা ধরেন আপনি এখন একাডেমিক কারিকুলামে আনতে পারেন। আপনি এটা শুধু আমি মসজিদের কথা বলবো না, মন্দির বলেন, যখন আপনি যে বুদ্ধিস্ট টেম্পলস আছে প্রত্যেকটা জায়গায় ধরেন ফেইথের ব্যাপারগুলো যেখানে আছে সেখানে একটা ইস্যুসগুলো আসবে। আপনি আমি আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছিলাম এক সময় যে ভলেন্টিয়ারিজম কিন্তু আমাদের এখন অনেকটা চলেই যাচ্ছে। আমরা সব কিছু মনে হয় ডোনার ড্রিভেন হয়ে যাচ্ছি কিংবা এনজিওসদের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। তো একসময় তো কমিউনিটি বা সমাজের ভেতর থেকেও তো অনেক কিছু করা হতো, সেই সমাজটাকে আমরা কেন আবার পুনরুজ্জীবিত করছি না? কমিউনিটি লিডারশিপগুলো কেন হারিয়ে যাচ্ছে? কমিউনিটি লিডারশিপ গুলো তো আমাদেরকে তৈরি করতে হবে। আগে ছিল না যে দেখুন যখন দাঙ্গা হয়ে, আমি এখনই শেষ করে দিয়েছি, যখন মানে 46-এর দাঙ্গাগুলো হয়েছিল কমিউনিটি লিডার্সরা কিন্তু এসে দাঙ্গাগুলো সামাল দিয়েছিল। সেই লিডারশিপ এখন কোথায় গেল? আমাদের চিন্তা ভাবনা করতে হবে। জি, জেনারেল রশিদ, জাতিসংঘ। আসলে আমরা দেখছি যেটি আপা বললেন সেটি হচ্ছে অহিংস পন্থা আছে যেটি জঙ্গিবাদী মতাদর্শ ছড়ায়। তো তারা যখন অহিংসভাবে ছড়াচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। পুলিশের যে কাজ আছে সেটি হচ্ছে যারা মিলিটেন্ট, যারা হাতে অস্ত্র তুলে নিয়েছে বা নিরীহ মানুষকে হামলা করবে, মারবে, তাদেরকে নিষ্ক্রিয় করা। তো তাদের মূল দায়িত্ব ওটা, এবং এটি করার জন্য তাদের এটা মূল দায়িত্ব না, তাদের এটিও সহায়ক দায়িত্ব। আর জনগণের রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠানের সহায়ক মূল হচ্ছে এই ডিরেডিক্যালাইজেশন। এটি করার ক্ষেত্রে আমরা খুব অগ্রগতি লাভ করতে বিশ্ব পারেনি। তো এর আগেও বলেছেন কাউন্টার ন্যারেটিভ, তো সেটি করার জন্য আমি ইদানিংকালে দেখছি যে জাতিসংঘ একটা উদ্যোগ নিচ্ছে। তো তারা হচ্ছে একটা কমিউনিকেশন স্ট্র্যাটেজি, যেটাকে তারা আমরা টেরোরিজম বলছি, কাউন্টার টেরোরিজম তারা বলছে এখন প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম। তো সেটি করার জন্য বিভিন্ন দেশের সাথে তারা আলাপ আলোচনা করছেন কিভাবে এটিকে ডেভেলপ করা যায়, এবং একটা গ্লোবাল ইম্প্যাক্ট আছে। তা আমি বলবো যে গ্লোবাল একটা সলিউশন সবার জন্য প্রযোজ্য হবে না, কারণ এক এক দেশের ক্যারেক্টারিস্টিক্স এক রকম। তো বাট গ্লোবাল একটা থাকতে পারে, মানে একটা স্ট্রাকচার থাকতে পারে যেটার এক্সটেনশন হিসেবে কান্ট্রি বেসড স্ট্রাকচার হবে, সেটি গুরুত্বপূর্ণ। আরেকটি হচ্ছে যে প্রিভেন্টিং ভায়োলেন্ট এক্সট্রিমিজমের জন্য যে কাউন্টার ন্যারেটিভ বা কাউন্টার স্ট্র্যাটেজি, সেটি তো গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ জায়গায় যে আমরা একেবারে কাজ করছি না আমি বলবো না, সব দেশই কিন্তু কিছু করছে। তো সেখানে কেউ যদি এরকম মতাদর্শ ছড়ায়, সেখানে আমরা দেখেছি বাংলাদেশে ইমামরা ফতোয়া দিয়েছেন যে এটি আসল ইসলাম না, সহিংস ইসলাম, জিহাদি ইসলাম, এটি হচ্ছে ইসলামের খণ্ডিত বা বিকৃত ব্যাখ্যা। এটিও কিন্তু ওটা একটা পার্ট। তো আমরা দেখছি যে এখন প্রাইমারি স্কুলের বই চেঞ্জ করা হয়েছে, এটিও কিন্তু সেই অহিংস রেডিক্যালাইজেশনের পার্ট। তো ওটি হওয়ার পরে একটি প্রতিবাদ উঠেছে, সরকার এটাকে পরিবর্তন করার জন্য আবার প্রয়াসী হয়েছেন, এইসব অংশ আবার দেখা হচ্ছে। তো এইভাবে সমাজের আপনি হিংসার যে জায়গাগুলো আছে, হিংসা ছড়ানোর যে বিভাজনগুলো সৃষ্টি করা হয় যেগুলো বলে, সেগুলোকে আপনি সব একসাথে করে যখন জনগণকে এটা বোঝাতে পারবেন যে না এটি হিংসার পথটা আসল না, সেটি কেমন করে বোঝাবেন, সেই বোঝানোর রাস্তাটাই যে কৌশলটা, সেটি হচ্ছে এখন গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় আইজি সাহেব ওটাই বলেছেন যে এই গুরুত্বের দিকে আমাদের এগোতে হবে। তো সেটি আমাদের ধীরে ধীরে ইন্টারন্যাশনাল, যেটি আপনি বলছেন রিজিওনাল,
আমি বলি যে আমাদের সব রিজিয়ন, আমাদের ইন্টারন্যাশনালি এটি ইফেক্টিভ খুব একটা হয় না। তার কারণ হচ্ছে যে আমাদের এখানে অনেকগুলো বলয় আছে, পাওয়ার পোলারাইজেশন আছে, তাদের ভিন্ন ভিন্ন স্বার্থ আছে। আমি মনে করি এটি ইফেক্টিভ হয় সেখানে যেখানে আমাদের স্বার্থের অভিন্নতা আছে। তা আমাদের রিজিয়নে দেশগুলোর স্বার্থের অভিন্নতার কারণে জি। এখানে এই সব স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনে যদি আমরা সহযোগিতা ডেভেলপ করতে পারি, সেটি কিন্তু আরো বেশি কার্যকরী হবে। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। এখন আমি একটু সময় ভাগাভাগি করব, সবার জন্য 30 সেকেন্ড করে ওর শেষ কথাগুলো শুনবো। জনাব ডক্টর তারেক শামসুর রহমান, এই আলোচনার শেষ কথা আপনার 30 যে সেকেন্ড। আপনি আপনার মূল আলোচনা ছিল আজকে যে জঙ্গিবাদ, আলোচনায় জঙ্গিবাদ, অর্থাৎ জঙ্গিবাদটা মাঝে মধ্যে ছবল দিচ্ছে এবং আমরা তার ছিটে ফোঁটা আমাদের গায়ে এসে লাগছে। ফলে আমি যেটাকে গুরুত্ব দিতে চাই সেটি হচ্ছে যে এই জঙ্গিবাদ কোনো একটি দল, একটি দেশের সমস্যা না, এটা একটা বৈশ্বিক সমস্যা এবং আমরা বৈশ্বিক সমস্যার কারণে আমরা আক্রান্ত। এবং এটাকে কন্টেইন করতে গেলে, জঙ্গিবাদকে নির্মূল করতে গেলে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সকল দল মত, সকল দলমতে নির্বিশেষে একটা ঐক্য প্রয়োজন এবং ন্যূনতম একটা ইস্যুতে এখানে একটা জনমত গড়ে তোলা প্রয়োজন। সেক্ষেত্রে আমি মনে করি, আমেনার সাথে আমি একমত, যে আমরা সবাই মিলে একটা, এখানে সিভিল সোসাইটি যেগুলো আছে সেই সিভিল সোসাইটিও এখানে এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে দলগুলোর সাথে পাশাপাশি। জি, ডক্টর আমেনা মোহসিন। যে আমিও ওই কথাটাই বলবো যে এখানে নাগরিক সমাজে একটা বিরাট দায়িত্ব আছে, এবং যেগুলোকে আমরা সফট পাওয়ার বলি বা সফট ডিপ্লোমেসি, সেখানে সেটা একটা বিরাট ভূমিকা আছে। এবং আমাদের একটা টলারেন্ট, ভীষণভাবে প্রয়োজন একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা, যেটা আমি ক্রমেই দেখছি যে সেই স্পেসেসগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের প্রচণ্ডভাবে ইন্টারভেনশনসগুলো প্রয়োজন আছে। এবং যেটাকে আমি প্রায় আমার অনেক লেখালেখির মধ্যেও এনেছি, পলিটিক্স অফ লেবলিং, সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ। জেনারেল আব্দুর রশিদ। না, এটা ঠিক আছে, বাট আমি আমাদের দেশের মধ্যে দেখি যে আমাদের জঙ্গিবাদকে এটি রাজনীতির একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আমি দেখেছি যে আমাদের এখানে সব রাজনৈতিক দল যে ঐক্যমত্য হবে সেটির সম্ভাবনা খুব কম। তার কারণ হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দলের এই ধর্ম হচ্ছে তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর অংশ, এবং যত মানুষ ধার্মিক হবে তারা মনে করে তাদের ভোট বাড়বে। আবার স্বভাবতই তারা এই যে ইনটলারেন্স, অসহিষ্ণুতার সংস্কৃতিটাকে তারা কিছু হলেও পলিটিক্যাল প্রোটেকশন দেয়। এই যে একটা পলিটিক্যাল প্রোটেকশন টু দ্য ইনটলারেন্স, আর আরেক দল হচ্ছে জনগণ টলারেন্সের জন্য চেষ্টা করছে, এই যে একটা কনফ্লিক্ট বা যুদ্ধ যদি বলেন, সেই যুদ্ধে সবাই একসাথে মিলে যাবে ওভারনাইট, এটি আমি ঠিক মনে করি না। শেষ করি আজকের মতো আলোচনা। আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর তারেক শামসুর রহমান, আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আমেনা মোহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আবারও একই সময়ে জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল।